আসসালামু আলাইকুম, আমার নাম নাজিয়া আহমেদ। আমি আপনাদের যে কোর্সটি পড়াবো সেটি হচ্ছে ফিজিক্স 159 ওয়েভস অ্যান্ড অসিলেশন, জিওমেট্রিক্যাল অপটিক্স অ্যান্ড ওয়েভ মেকানিক্স। কোর্সটির নাম দেখলেই বোঝা যাচ্ছে যে আমি কোর্সটিকে তিনটি ভাগে ভাগ করে দিয়েছি। প্রথম পার্টটি হচ্ছে ওয়েভস অ্যান্ড অসিলেশন, দ্বিতীয় পার্টটি হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স এবং থার্ড নাম্বারটা হচ্ছে ওয়েভ মেকানিক্স। আপনারা বলতে পারেন যে আমি কোর্সটিকে তিনটি ভাগে মানে তিনটি চ্যাপ্টারে ভাগ করে দিয়েছি। তো আমি ফার্স্ট চ্যাপ্টার যেটা ওয়েভস অ্যান্ড অসিলেশন সেটা নিয়ে আজকে আলোচনা করব। ওয়েভস অ্যান্ড অসিলেশন এই চ্যাপ্টারটিতে আমি বিভিন্ন ধরনের ওয়েভসের প্রকারভেদ এবং ওয়েভসের প্রপার্টিজ এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ওয়েভস এবং অসিলেশন এটার বাংলা হচ্ছে তরঙ্গ এবং কম্পন। তো তরঙ্গ এবং কম্পন সম্বন্ধে আমরা 9, 10, ইন্টার সবখানেই জেনেছি। তো এখানে আমরা আরেকটু বেসিকটা জানবো, আরেকটু ক্লিয়ার ভাবে জানবো এবং মেইন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বাংলায় পড়ে এসেছি সেটাকে আমরা এখন ইংলিশে কনভার্ট করে পড়বো, জাস্ট এতটুকুই। তো ওয়েভস অথবা তরঙ্গ জানার জন্য প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন বলতে আসলে আমরা কি বুঝি? পিরিয়ডিক মোশন এটার বাংলা অর্থ হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতি বললে আমরা সবাই মোটামুটি জানি পর্যায়বৃত্ত গতি কি। তো সেটাকে আমরা এখন একটু ইংলিশে ব্যাখ্যা দিয়ে পড়বো। তো চলুন, হোয়াট ইজ পিরিয়ডিক মোশন? পর্যায়বৃত্ত গতি কি? If a body moves in such a way that it crosses a certain point from the same direction after a certain period of time, the motion is called periodic motion. এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। তো সংজ্ঞা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যা করি যে সংজ্ঞাটা আমরা মুখস্থ করে ফেলি, কিন্তু যদি আপনারা এটা করার চেষ্টা করেন তাহলে আমি বলবো যে বিভিন্ন পয়েন্ট বা মেইন যে পয়েন্টগুলো আছে একটা ডেফিনেশনের মধ্যে সেগুলো আপনারা মিস করে ফেলবেন। তো চেষ্টা করবেন মুখস্থ না করে পুরো সংজ্ঞাটা একটু বুঝে পড়ার জন্য। কিভাবে বুঝবো আমরা সংজ্ঞাটা? ইফ এ বডি মুভস ইন সাচ এ ওয়ে, যদি কোনো একটা বস্তু এমন ভাবে মুভ করে যে ইট ক্রসেস এ সার্টেন পয়েন্ট, এটা একটা নির্দিষ্ট পয়েন্টকে from it crosses a certain point, এটা একটা নির্দিষ্ট পয়েন্টকে from the same direction, একই দিক থেকে after a certain period of time, একটা নির্দিষ্ট সময় পর পর যদি ক্রস করে then the motion is called periodic motion, তখন সে বস্তুর গতিটাকে আমরা periodic motion বলবো। তাহলে এই যে ডেফিনেশন, এখানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই পয়েন্টগুলো হচ্ছে যে বস্তুটা এমন ভাবে মুভ করবে যে সে একটা সার্টেন পয়েন্টকে, একটা নির্দিষ্ট পয়েন্টকে একই দিক থেকে হতে হবে, একই দিক থেকে এবং একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে, ক্রস করবে। তার মানে তিনটা জিনিস নির্দিষ্ট হতে হবে, বিন্দুটাকে নির্দিষ্ট করতে হবে আমাকে, ডিরেকশনটাকে আমাকে নির্দিষ্ট করতে হবে এবং টাইমটাকেও আমাদেরকে নির্দিষ্ট করে দিতে হবে। এই তিনটা জিনিসকে যদি আমরা নির্দিষ্ট করে দিই এবং বস্তুটার গতি যদি এই তিনটা জিনিসকে নির্দিষ্ট অবস্থায় বারবার ক্রস করে, তাহলে সে বস্তুর গতিটাকে আমরা পিরিয়ডিক মোশন বলবো বা পর্যাবৃত্ত গতি বলবো। তাহলে পর্যাবৃত্ত গতির উদাহরণ হিসাবে আমরা কি কি বলতে পারি? পর্যাবৃত্ত গতির উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ঘড়ি কাঁটার, সাপোজ ঘড়ি কাঁটার যে উদাহরণটা সেটা আমরা দিতে পারি। ঘড়ি কাঁটা কি করে? ঘড়ি কাঁটার যে মিনিটের কাঁটাটা আছে সেটা 60 মিনিট পর পর, আবার ধরেন যে ঘড়ি কাঁটা মিনিটের কাঁটাটা 12কে 60 মিনিট পর পর অতিক্রম করবে, আবার 1কে 60 মিনিট পর পর অতিক্রম করবে এবং এটা হচ্ছে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে, একদম একই দিক থেকে সে অতিক্রম করতেছে এবং একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে। নির্দিষ্ট সময় কি? 60 মিনিট পর পর অতিক্রম করতেছে। আরেকটা জিনিস কি? এবং একই পয়েন্টকে 12, আমি এই পয়েন্টটাকে ফিক্স করে নিয়েছি, 12 এই পয়েন্টটাকে একই দিক থেকে একই সময় পর পর সে অতিক্রম করে চলে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি, এটা ঘড়ি কাঁটার যে মোশনটা সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন আমরা বলতেই পারি। এরপর আরেকটা উদাহরণ কি দেখা যেতে পারে? এই যে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে সেটাকেও আমরা পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলতে পারি। কিভাবে? সূর্যের চারিদিকে পৃথিবী একই দিক থেকে একই সময় পর পর যদি একটা ফিক্সড আমি পয়েন্ট ধরে নিই, তাহলে সেই পয়েন্টটাকে একই দিক থেকে একই সময় পর পর সে অতিক্রম করবে। তাহলে এই গতিটাকে আমরা
সহজে পিরিয়ডিক মোশনের এক্সাম্পল হিসাবে বলতে পারি। আরেকটা বলতে পারি যে স্প্রিং মাস সিস্টেম। স্প্রিং মাস সিস্টেমটা কি? স্প্রিং মাস সিস্টেম দ্যাট মিনস একটা স্প্রিং এর সাথে একটা মাস অ্যাড করা থাকবে, একটা স্প্রিং এর সাথে একটা ভর অ্যাড করা থাকবে। যদি করা থাকে তাহলে সেই সিস্টেমটাকে আমরা স্প্রিং মাস সিস্টেম বলবো। তো স্প্রিং মাস সিস্টেমের গতিটাও হচ্ছে পিরিয়ডিক মোশন। কিভাবে পিরিয়ডিক মোশন? দেখেন, স্প্রিংটাকে যদি আমি বলি যে এখান থেকে স্প্রিংটা যাত্রা শুরু করেছে, একটু আমরা দেখাই, এখান থেকে যদি যাত্রাটা শুরু করে তাহলে সে এই বিন্দুটাকে সে একবার নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার এখানে আসবে। যদি 1 সেকেন্ড লাগে, তারপরে আবার 1 সেকেন্ডে সে আবার নিচে নামবে, আবার উপরে উঠবে, আবার এখানে আসবে, তারপরে সেকেন্ডও 1 সেকেন্ডে সে এই দাগটাকে অতিক্রম করবে। দ্যাট মিনস প্রথমটা যদি এই দাগ অতিক্রম করতে তার 1 সেকেন্ড লাগে, দ্বিতীয়বার তার এই দাগ অতিক্রম করতে 2 সেকেন্ড লাগবে। সবসময় একটা নির্দিষ্ট সময় পরপর সে এই দাগটা অতিক্রম করছে এবং একই দিক থেকে সে নিচে নামলো, উঠলো, আবার এখানে আসলো, আবার সে নিচে নামলো, উঠবে, আবার এখানে আসবে। দ্যাট মিনস উপর থেকে সে বারবার এই পয়েন্টটাকে অতিক্রম করতেছে। কিভাবে? 1 সেকেন্ড পর পর। তো এটার ব্যাখ্যাটা আমরা একটু পরে আরেকটু এলাবোরেটলি জানবো। এখন এ পর্যন্তই জানি আমরা। তাহলে পিরিয়ডিক মোশনে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, দ্যাট মিনস সূর্যের চারিদিকে যে পৃথিবী মুভ করছে সেটা, এবং স্প্রিং মাস সিস্টেম। এই স্প্রিং মাস সিস্টেম আপনারা চাইলে ঘড়ির কাঁটার যে গতিটার সেটারও এক্সাম্পল পিরিয়ডিক মোশনের এক্সাম্পল হিসেবে লিখতে পারেন। এরপরে যে টপিকসটা সেটা হচ্ছে অসিলেশন। অসিলেশন বাংলা অর্থ হচ্ছে কম্পন। তো হোয়াট ইজ অসিলেশন? কম্পন বলতে আমরা আসলে কি বুঝি? আমি প্রথমে সংজ্ঞাটা, ডেফিনেশন এখানে যেটা লেখা আছে ইংলিশে সেটা আমি পড়বো, দেন আমি সেটাকে বাংলা করে দিব। A periodic back and forth motion when the body moves half of its time period in one direction and the other half of its time period in the opposite direction. তার মানে বোঝাতে চেয়েছে যে এমন একটা পিরিয়ডিক ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন। পিরিয়ডিক ব্যাক অ্যান্ড ফোর্থ মানে কি? পর্যায়কালে সে একবার সামনে যাবে, পর্যায়ক্রমিক ভাবে সে একবার সামনে যাবে, সে একবার পেছনে যাবে। এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন যদি হয় একটা বস্তুর, যে বস্তুটা তার টাইম পিরিয়ড এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম, যে টাইম পিরিয়ড বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। টাইম পিরিয়ড বলতে যে জিনিসটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে এটা কি, এই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে একটা সিম্পল পেন্ডুলামের সিস্টেম, মানে হচ্ছে সরল দোলক। সরল দোলকে কি থাকে? সরল দোলকে হচ্ছে একটা ফিক্সড স্থান থেকে আমরা একটা সুতার সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে দিই এবং সে বস্তুটাকে যদি একটুখানি টেনে ছেড়ে দিই তাহলে সে দুলতে থাকে। এটা হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম সিস্টেম। তো সিম্পল পেন্ডুলাম সিস্টেমের স্থির যে চিত্রটা সেটা আমরা এখানে দেখি। এই ফিগারে কি করা হয়েছে? বস্তুটা এখানে আমরা সুতার সাহায্যে ঝুলিয়ে দিয়েছি, যে সুতার সাহায্যে আমি বস্তুটাকে ঝুলিয়ে দিচ্ছি, এটাকে বব বলা হয়। ঝুলিয়ে দিলে এই পজিশনটা হচ্ছে বস্তুর স্থির অবস্থান। স্থির অবস্থানটাকে বলা হয় হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন অথবা সাম্য অবস্থান। তাহলে এই জায়গাটাতে বস্তু হচ্ছে স্থির অবস্থায় আছে। এখন আমি কি করব? বস্তুটাকে আমি একটুখানি টেনে ছেড়ে দেব। আমি বস্তুটাকে এখানে আনলাম, এনে দ্যাট মিনস একটুখানি টেনে আমি ছেড়ে দিলাম। অবশ্যই অল্প টানতে হবে, খুব বেশি টানলে সেই সিস্টেমটা হবে না। তো আমি একটুখানি টেনে ছেড়ে দিলে কি হবে? বস্তুটা হচ্ছে এরকম করে দুলতে থাকবে। এখানে আমরা যে জিআইএফটা দেখছি এরকম করে বস্তুটা দুলতে থাকবে। একটুখানি টেনে এভাবে ছেড়ে দিলে এরকম করে দুলতে থাকবে। দ্যাট মিনস কি, বস্তুটা এখান থেকে যাত্রা আরম্ভ করে একবার এদিকে যাবে, আবার সে পেছন দিকে যাবে। তো টাইম পিরিয়ড বলতে, টাইম পিরিয়ডে বাংলা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল বলতে বোঝায় হচ্ছে বস্তুটা একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে। দ্যাট মিনস বস্তুটাকে যখন আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি, সে এখান থেকে যে আবার এখানে আসতে যদি তার 1 সেকেন্ড সময় লাগে, সে 1 সেকেন্ডটা হচ্ছে তার টাইম পিরিয়ড। তাহলে পরবর্তী 1 সেকেন্ডে কি হবে? সে আবার এখান থেকে যে এখানে আসবে। পরবর্তী সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে কি হবে? সে আবার এখান থেকে যে আবার এখানে আসবে। দ্যাট মিনস তাকে এখানে ছাড়া হলে সে এখান থেকে যে আবার এখানে আসতে, এখানে একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হয়েছে। যে অবস্থান থেকে তাকে ছাড়া হয়েছে সেই অবস্থান থেকে সে যে আবার সেই অবস্থানে ফেরত এসেছে। এরকম একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে তার যে সময়টাকে লাগে সেই সময়টাকে বলা হয় টাইম পিরিয়ড অথবা পর্যায়কাল। তো অসিলেশন বলতে বোঝায় যে একটা পিরিয়ডিক ব্যাক এন্ড ফোর্থ মোশন। ব্যাক এন্ড ফোর্থ মানে কি? একবার সামনে যাবে, একবার পিছনে যাবে, এরকম একটা ব্যাক এন্ড ফোর্থ মোশনকে বোঝায়, যেখানে বস্তুটা কি মুভস হাফ অফ ইটস টাইম পিরিয়ড ইন ওয়ান ডিরেকশন। সে তার টাইম পিরিয়ডে, সম্পূর্ণ টাইম পিরিয়ড মানে পর্যায়কালে, যে এখান থেকে যে এখানে আসতে যে সময় লাগে, সে পুরো পর্যায়কালে সম্পূর্ণ টাইম পিরিয়ডে যদি অর্ধেক সময় সে এক্ষেত্রে এখানে যায়
এবং বাকি অর্ধেক সময় সে যদি বিপরীত দিকে যায়, the body moves half of its time period in one direction and the other half of its time period in opposite direction. অর্ধেক সময় সে এদিকে যাবে এবং বাকি অর্ধেক সময় সে পেছনের দিকে যাবে। যদি যায় তাহলে সে বস্তুর মোশনটাকে আমরা বলবো হচ্ছে অসিলেশন। যদি তার ধরা যাক এই বস্তুটার ক্ষেত্রে যদি তার টাইম পিরিয়ড 1 সেকেন্ড হয়, দ্যাট মিনস সে হাফ সেকেন্ড 0.5 সেকেন্ড সে যাবে এদিকে এবং পরবর্তী 0.5 সেকেন্ড যাবে সে এদিকে, তাহলে এই বস্তুর মোশনটাকে আমরা অসিলেশন বলতে পারি। তাহলে অসিলেশনের সংজ্ঞা হিসেবে আমরা কি এক্সাম্পল হিসেবে আমরা কি বলবো? অসিলেশনের এক্সাম্পল হিসেবে আমরা বলবো হচ্ছে সিম্পল পেন্ডুলামের যে এক্সাম্পলটা সেটা আমরা বলতে পারি। আমরা দেখতেই পেলাম যে সিম্পল পেন্ডুলামে হচ্ছে অসিলেশন হচ্ছে। আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে স্প্রিং মাস সিস্টেমের যে এক্সাম্পলটা, সেটাকেও আমরা অসিলেশন বলতে পারি। কেন বলতে পারি? এই যে স্প্রিং মাস সিস্টেমটা আছে, দ্যাট মিনস একটা স্প্রিং এর সাথে আমি একটা ভর যুক্ত করে দিয়েছি, এই যে সিস্টেমটা, সেখানে আমি দেখতে পাচ্ছি যে স্প্রিংটা একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে যাচ্ছে। তাহলে তার মোশনটাও কিন্তু একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন, একবার নিচে যাচ্ছে একবার উপরের দিকে যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন মোশন। তো এই ক্ষেত্রেও স্প্রিংটা যদি আমি একটা ইকুইলিব্রিয়াম পজিশন ধরি, যে এটা একটা যদি তার স্থির চিত্র হয়, যে স্প্রিংটার সাথে মাসটা এই অবস্থানে আছে, এই অবস্থানটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন বা সাম্য অবস্থা, স্থির অবস্থা। যখন আমি স্প্রিং এর সাথে একটা মাস ঝুলিয়ে দিব, তখন সে যে অবস্থায় স্থির থাকবে সেই অবস্থানটাকে বলা হয় তার সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। তারপর আমি কি করব, স্প্রিংটাকে একটুখানি নিচের দিকে টেনে দিব। একটুখানি নিচের দিকে যদি আমি টেনে দিই তাহলে সে এই অবস্থানে আসবে। এরপরে যদি আমি স্প্রিংটাকে ছেড়ে দিই তাহলে সে কি করবে, একবার উপরের দিকে উঠবে, একবার নিচের দিকে নামবে। দ্যাট মিনস সে একবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে। তাহলে এই যে সাম্য অবস্থানটাকে কেন্দ্র করে বা সাম্য অবস্থানকে মাঝখানে রেখে সে একবার উপরের দিকে উঠতেছে, একবার নিচের দিকে নামতেছে। তাহলে এটাও একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন হচ্ছে। এবং সে যদি উপরে উঠে আবার নিচে নামতে যদি তার 1 সেকেন্ড লাগে, দ্যাট মিনস একটা পূর্ণ দোলনে আমি এখান থেকে স্প্রিংটাকে ছেড়েছি, সেখান থেকে উপরে উঠে আবার এখানে আসতে যদি তার 1 সেকেন্ড সময় লাগে অথবা 2 সেকেন্ড সময় লাগে, তাহলে আমি তার টাইম পিরিয়ড বলবো হচ্ছে তার টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এই টাইম পিরিয়ড 2 সেকেন্ডের কথার অর্থ কি, সে প্রথম 1 সেকেন্ডে সে উপরের দিকে গিয়েছে এবং পরবর্তী 1 সেকেন্ডে সে নিচের দিকে নেমেছে। তাহলে সে তার টাইম পিরিয়ডে অর্ধেক যেদিকে গিয়েছে, বাকি অর্ধেক সময় সে দিকে বিপরীত দিকে এসেছে। তাহলে এই বস্তুটার বা এই সিস্টেমটার যে মোশনটা সেটাও আমরা বলতে পারি কি, অসিলেশন। ওকে, oscillation example spring mass system and simple pendulum. এরপরে যে টপিকসটা সেটা হচ্ছে ওয়েভ। ওয়েভ হচ্ছে বাংলা, ওয়েভের যে বাংলা সেটা হচ্ছে তরঙ্গ। পুরো কোর্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা বলা যেতে পারে পুরো কোর্সের হচ্ছে ভিত্তি যেটা, সেটা হচ্ছে এই টপিকসটা ওয়েভ, তরঙ্গ। মানে পুরো কোর্সে আমি তরঙ্গ নিয়েই আলোচনা করব। তো সেজন্য আমাদেরকে বুঝতেই পারছি যে এই তরঙ্গ ব্যাপারটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো ওয়েভ বলতে আসলে আমরা কি বুঝি? হোয়াট ইজ ওয়েভ? ওয়েভ হচ্ছে এনার্জি ট্রান্সফার। সোজা বাংলায় ওয়েভ হচ্ছে এনার্জি ট্রান্সফার করাকে বোঝায়। এনার্জি ট্রান্সফার মানে কি? শক্তির স্থানান্তর। তার মানে ওয়েভ বা তরঙ্গ এটা হচ্ছে এক ধরনের শক্তি। তো এখানে যে সংজ্ঞাটা লেখা আছে সেটা আমি একটু পড়ি, যে a periodic disturbance that transfers energy from one point to another by oscillating the particles of the medium without making any net movement of the particles. মানে হচ্ছে এই সংজ্ঞায় যে কথাটা মেইন যে কথাটা সেটা হচ্ছে ট্রান্সফার এনার্জি। এখন কিভাবে ট্রান্সফার এনার্জি করবে সেটারই একটা ব্যাখ্যা দেওয়া আছে, যে পিরিয়ডিক ডিস্টারবেন্স ক্রিয়েট করার ফলে যদি শক্তি স্থানান্তর হয়। পিরিয়ডিক ডিস্টারবেন্স বলতে কি বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি এখানে? এটা বোঝার জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে যে ধরেন আমরা একটা পুকুরে স্থির পানি যেখানে হচ্ছে কোনো ধরনের ঢেউ নেই, পুকুরের পানিটা একদম শান্ত স্থির অবস্থানে আছে, সেখানে যদি আমি এখন একটা ঢিল ছুঁড়ে মারি, ঢিল ছুঁড়ে মারা কি মানে হচ্ছে পুকুরের পানিতে আমি এখন একটা ঢেউ সৃষ্টি করব, ঢিলের ফলে পুকুরের পানিতে একটা আলোড়ন সৃষ্টি হবে। এই যে ঢিলটা হচ্ছে শান্ত পানিকে অশান্ত করে দিল, মানে আলোড়ন সৃষ্টি করলে সেখানে ঢেউ ক্রিয়েট হয়ে গেল। এই ঢিল ছুঁড়ে মারার মানেই হচ্ছে পুকুরের পানিতে আমি একটা ডিস্টারবেন্স
ক্রিয়েট করছি। ডিস্টারবেন্স বলতে এখানে সেটাই বোঝানো হয়েছে, যে আমি সিস্টেমটাকে এমনভাবে একটু মুভ করাই দিলাম যে সিস্টেমটার মধ্যে একটু আলোড়ন সৃষ্টি হলো। তো যদি আমি এখন পুকুরের শান্ত পানিতে ঢিল ছুঁড়ে মারি তাহলে কি হবে? তাহলে আমরা ওয়েভ ক্রিয়েট হবে, এটা আমরা সবাই জানি, পুকুরের পানিতে ওয়েভ ক্রিয়েট হয়। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিভাবে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে বা এখানে ঘটনাটা আসলে কি ঘটছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য দেখা যাক, মনে করেন এটা হচ্ছে পুকুরের শান্ত পানি, সেখানে আমি একটা ঢিল ছুঁড়ে মারলাম, ঢিলটা এখানে এসে পড়লো। সাপোজ ঢিলটা এ পয়েন্টে এসে পড়লো, তাহলে পুকুরের পানিতে যে কণাগুলো আছে বা পার্টিকেল গুলো আছে, পুকুরের পানিতে কি পার্টিকেল গুলো আছে এটা আমরা জানি। পার্টিকেল কি পার্টিকেল আছে? পানি হচ্ছে H2O, দ্যাট মিনস হাইড্রোজেন এবং অক্সিজেন, এই পার্টিকেল গুলো আছে এখানে। তো পানিতে যে পার্টিকেল গুলো আছে সেগুলো কি করবে? সেগুলা আমি যে ঢিলটা ছুঁড়ে মারলাম, আমার ঢিলের মধ্যে আমি যে ছুঁড়ে মারছি ঢিলটা, সেই ঢিলটার মধ্যে কি কিছু শক্তি ছিল। ছুঁড়ে মারা মানে কি? একটা শক্তি দিয়ে আমি ঢিলটাকে ছুঁড়ে মারছি। তো এই যে ঢিলটা, সে শক্তি নিয়ে পুকুরের পানিতে যে পড়বে, পুকুরের পানিতে পড়ার সাথে সাথে কি হবে? সে আমার ছোড়ার শক্তিটা ঢিলের মধ্যে সঞ্চিত ছিল, সে পুকুরের পানিতে পড়ে পুকুরের পানির যে পার্টিকেল গুলো আছে সে পার্টিকেল গুলাকে সে শক্তিটা দিয়ে দিবে। তো এখানে পানিতে যে পার্টিকেলটা বসেছিল এখানে স্থির অবস্থানে, সে ঢিলটা এসে ওকে ধাক্কা দেওয়ার ফলে কি হলো? সে ঢিলটা থেকে শক্তিটা নিল। সাপোজ এটা এখানে আমি ঢিলটা মারলাম, সে এখানে যে পার্টিকেলটা ছিল, এই যে রেড ডটটা হচ্ছে একটা পার্টিকেল, সে পার্টিকেলটা কি করলো? আমার ঢিলের থেকে শক্তিটা নিল, নিয়ে সে কি করবে? সে শক্তিটা নিয়ে সেই স্থির অবস্থানে ছিল, সে শক্তি পাওয়ার সাথে সাথে সে কি করবে? অসিলেট করে ফেলবে। মানে তার একটুখানি, তাকে কেউ যদি ধাক্কা দেয়, একটা পার্টিকেলকে যদি আমি ধাক্কা দিই তাহলে কি হবে? সে একটু সরে যাবে, তার মানে সরে সে আবার নিজের পজিশনে চলে আসবে। সরে যাওয়া মানে কি? সে অসিলেট করলো, সে শক্তিটা নিয়ে, শক্তি মানে এনার্জি নিয়ে সে অসিলেট করলো, করে একটুখানি উপরের দিকে উঠে গেল। উঠার পর সে কি করবে? সে শক্তিটা তার পাশে পার্টিকেলকে ট্রান্সফার করে দেবে। পাশের পার্টিকেলটা আবার একটুখানি শক্তি নিয়ে আবার তার পাশের পার্টিকেলকে সেই শক্তিটা ট্রান্সফার করে দিবে। এভাবে পার্টিকেল থেকে পার্টিকেলের শক্তি ট্রান্সফার হতে থাকবে। হতে হতে পুকুরের পানিতে এরকম করে একটা ঢেউ সৃষ্টি হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যে পার্টিকেলটা শক্তিটা নিয়ে একটুখানি অসিলেট করলো, মানে কি তার জায়গা থেকে একটুখানি সরে গেল, সরে কিন্তু আবার সে তার নিজের জায়গাতেই ফেরত আসবে। মানে একটা পার্টিকেল যখন তার নিজের পজিশন থেকে সরে যায়, সে এখানে ছিল, সে একটুখানি উপরে উঠে, সে উপরের দিকে উঠলো, উঠে আবার সে নিজের পজিশন এখানেই চলে আসবে। এই পার্টিকেলটা উপরে উঠেছে ঠিকই, কিন্তু উপরে ওঠার পর সে আবার নিজের পজিশনে চলে আসবে। এটা যদি তার স্থির অবস্থান হয়, সে আবার এখানেই চলে আসবে। মানে সে জাস্ট তার শক্তিটাকে ট্রান্সফার করে দিচ্ছে। পার্টিকেল থেকে পার্টিকেলের শক্তিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি তাদের কোনো মুভমেন্ট হচ্ছে না, তারা যে অবস্থানে ছিল তারা সেই অবস্থানে আবার ফেরত চলে আসবে। এখানে সে কথাটাই লিখেছে, যদি একটা পিরিয়ডিক ডিস্টারবেন্স ক্রিয়েট করা হয় এমন ভাবে যে সেই ডিস্টারবেন্সটা কি করবে? শক্তিটাকে ট্রান্সফার করে দেবে, ট্রান্সফার এনার্জি, শক্তিটাকে ট্রান্সফার করবে কিভাবে? এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে শক্তিটাকে ট্রান্সফার করে দিবে। এবং সেই সাথে সাথে কিভাবে ট্রান্সফার করছে? তারা অসিলেটিং, পার্টিকেলগুলো অসিলেশনের মাধ্যমে শক্তিটা ট্রান্সফার করছে। মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে শক্তিটা ট্রান্সফার করে দিচ্ছে, আবার ওই পার্টিকেলটা তার পাশে পার্টিকেলকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে শক্তিটা ট্রান্সফার করে দিচ্ছে। এভাবে অসিলেশনের মাধ্যমে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে শক্তিটা ট্রান্সফার হয়ে যায়। That transfer energy from one point to another point by oscillating the particles of the medium. মিডিয়ামে যে পার্টিকেল গুলো আছে সেগুলো অসিলেশনের মাধ্যমে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে শক্তি ট্রান্সফার হয়ে যায় without making any net movement of the particles. কিন্তু আলটিমেটলি পার্টিকেল গুলার কোনো মুভমেন্টই হয় না। মানে নেট মুভমেন্ট বলতে বোঝাচ্ছে যে তারা তাদের নিজের অবস্থান থেকে সরে যায় না, তারা ধাক্কা দিয়ে শক্তি ট্রান্সফার করে আবার নিজের পজিশনে চলে আসে। খুব ভালোভাবে বোঝার জন্য যদি আমরা এই ফিগারটার দিকে একটু লক্ষ্য করি, এখানে একটা ঢেউ দেখা যাচ্ছে। পুকুরের পানিতে এরকমই একটা ঢেউ তৈরি হয় আমরা জানি, যদি আমরা সেখানে একটুখানি ডিস্টারবেন্স ক্রিয়েট করি বা একটা ঢিল ছুঁড়ে মারি। তো এই যে লাল ডটগুলো যেগুলো দেওয়া আছে, এই সবগুলোই হচ্ছে লাল কালো, সবগুলোই হচ্ছে কি পার্টিকেল, পানির যে পার্টিকেল গুলো আছে সেগুলো। এখন এই লাল ডটটার দিকে যদি একটু লক্ষ্য করি, দেখা যাবে এই লাল ডটটা কিন্তু উপরের দিকে উঠছে, আবার সে নিজের পজিশনেই চলে আসছে।
সেই লাল ডটটা উপরের দিকে উঠছে আবার নিজের পজিশনে চলে আসছে। আমরা কিন্তু দেখি ঢেউটা চলতে চলতে একদম তীর পর্যন্ত চলে যায়, যতক্ষণ না তার শক্তি শেষ হয়ে যায় না। তো আমরা নর্মাল খালি চোখে দেখলে মনে হবে যে হ্যাঁ একটা ঢিল মেরেছে, সে পানিটা আস্তে আস্তে চলতে চলতে তীর পর্যন্ত চলে গেছে, কিন্তু আসলে এমন কিছুই হয় না। পার্টিকেল গুলা তাদের পজিশন ছেড়ে চলে যায় না তীরে, পার্টিকেল গুলা একই পজিশনে থেকে উপরে নিচে জাস্ট আন্দোলিত করে। এই লাল ডটটার দিকে একটু খেয়াল করলে সেটা উপরে নামছে আবার নিচে নামছে, কিন্তু তার পজিশনেই সে আছে, সে পজিশন থেকে নড়ে যাচ্ছে না, সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। এই লাল ডটটাও সেম কাজ করছে, উপরে উঠছে নিচের দিকে নামছে, তার পজিশন যেখানে ছিল সে সেখানেই আবার ফেরত আসছে ধাক্কা দিয়ে। এভাবে করে ঢেউটা কি হয় চারপাশে ছড়িয়ে যায়। এই যে এইখানেও একটা লাল ডট দেওয়া আছে, দেখো এই লাল ডটটা কি হচ্ছে, সে অসিলেট করছে। এই যে ঢেউটা গেল, সে উপরে গেল, আবার নিচে এসে সে আবার নিজের পজিশনে চলে আসছে, আবার উপরে গেল, আবার নিচে যেয়ে সে আবার নিজের পজিশনে চলে আসছে। কিন্তু খালি চোখে দেখলে মনে হবে যে হ্যাঁ পুরা পুকুরে ঢেউটা ছড়িয়ে গেছে, কিন্তু আসলে পানির পার্টিকেল গুলা কোনো নিজের পজিশনে চেঞ্জ হয় না। এটা হচ্ছে ওয়েভ। তো ওয়েভ বলতে আমরা এক কথায় যেটা বলতে পারি সেটা হচ্ছে এটা মানে এনার্জি ট্রান্সফার, শক্তির স্থানান্তর হবে, শুধুমাত্র শক্তির স্থানান্তর হবে, আর কোনো কিছু তাদের পজিশন থেকে চেঞ্জ হবে না, জাস্ট শক্তির স্থানান্তর হবে। আচ্ছা, ওয়েভের সংজ্ঞার জন্য আপনাদের লেকচার শিটে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে টিউনিং ফর্কের এক্সাম্পলটা। আপনাদের লেকচার শিটে খেয়াল করলে দেখা যাবেন যে অনেকগুলা ফিগার দেওয়া আছে, কিন্তু এখানে ভিডিও লেকচারটাতে আমি আরো বেশি ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা ভালো করে পুরো কনসেপ্টটা বুঝতে পারেন। তো টিউনিং ফর্কের ক্ষেত্রে কি হয়, টিউনিং ফর্ক মানে কি সুরশলাকা, এটা আমরা সবাই দেখেছি 9 10 প্র্যাকটিক্যাল করার সময়। এটা হচ্ছে একটা সুরশলাকা, সেখানে আমরা কি করি, এই সুরশলাকাটা স্থির অবস্থানে থাকে, সেখানে আমরা একটা হাতুড়ি দিয়ে, রবারের হাতুড়ি দিয়ে সুরশলাকার যে বাহুটা আছে, যে দুইটা দণ্ড, সেখানে আমরা আঘাত করি। আঘাত করার ফলে কি হয়, সেখানে হচ্ছে ভাইব্রেশন ক্রিয়েট হয়। ভাইব্রেশন বলতে অসিলেশনই বোঝানো হচ্ছে, মানে কম্পন ক্রিয়েট হয় সেখানে। তো এই যে এই চিত্রটাই এখানে বোঝানো হচ্ছে যে কম্পন ক্রিয়েট হয়। কম্পন ক্রিয়েট হলে সুশলাকার সামনে যে বাতাস, আমরা তো জানি আমাদের চারপাশে হচ্ছে বাতাস আছে, বাতাসের যে মলিকুল আছে সেগুলো আছে। তো সুশলাকাটা যখন কম্পন হয়, সে বাতাসের মধ্যে কি করে, একটা আলোড়ন সৃষ্টি করে। এবং আমরা একটু খেয়াল করলে দেখা যায় যে সুশলাকা বাহুটার মধ্যে আমরা যদি একটু কম্পন সৃষ্টি করি এবং সেই সুশলাকাটা বা টিউনিং ফর্কটা যদি আমরা একটু সলিড কোথাও টেবিলের মধ্যে ধরি, তাহলে একটা আওয়াজ বের হয়ে আসে, এটা আমরা জানি। তো কি হয় সেখানে, যে সুশলাকা বাহুটা কম্পনের ফলে সেখান থেকে এক ধরনের ভাইব্রেশন বা অসিলেশন হচ্ছে, সে কাঁপতে থাকে, যে দুইটা বাহু কাঁপছে, কাঁপার ফলে সে কি করলো, যে বাতাসে যে মলিকুল গুলাকে একবার ধাক্কা দিল, ধাক্কা দিয়ে সে আবার কিন্তু নিজের পজিশনে চলে আসছে। ওই যে বাতাসের মলিকুল যে ধাক্কা খেলো, সে কি করে, তার পাশে মলিকুলকে ধাক্কা দেয়, সেই মলিকুলটা তার আবার পাশে মলিকুলকে ধাক্কা দেয়। তো এইভাবে করে একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলতে ধাক্কা ট্রান্সফার হয়। ধাক্কা তো কিছু না, আসলে হচ্ছে শক্তি ট্রান্সফার হয়। এই যে সুশলাকা মলিকুলটাকে ধাক্কা দিল মানে কি, তাকে একটা শক্তি প্রয়োগ করলো, সে মলিকুলটা আবার তার পাশে মলিকুলকে ধাক্কা দিল মানে শক্তি দিল। তো এভাবে এক মলিকুল থেকে আরেক মলিকুলে শক্তিটা ট্রান্সফার হয়ে যায়। কিন্তু এই যে মলিকুলটা ধাক্কা দিল, ধাক্কা দিয়ে কি সে চলে যাবে না, সে কিন্তু ধাক্কা দিয়ে আবার নিজের পজিশনে চলে আসবে। এখানে এটা একটু দেখা যায় যে এই যে মলিকুলটা, মনে করেন এই যে লাল ডটটা হচ্ছে একটা মলিকুল, সে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কি করলো, সে পাশে মলিকুলকে ধাক্কা দিয়ে আবার সে নিজের পজিশনে চলে আসলো। আবার যদি আমি তাকে ধাক্কা দিই, সে আবারও যে পজিশন চেঞ্জ করে পাশে মলিকুলকে ধাক্কা দিয়ে আবার নিজের পজিশনে চলে আসবে। দ্যাট মিনস প্রত্যেকটা পার্টিকেল নিজের পজিশনে আবার চলে আসে, সে ধাক্কাটা জাস্ট ট্রান্সফার করে দেয় এক পার্টিকেল থেকে আরেক পার্টিকেলে, শুধুমাত্র শক্তিটা বা এনার্জি বা ধাক্কা যেটাই বলে সেটা ট্রান্সফার হয়ে যায়। এটাই হচ্ছে মূলত ওয়েভ। আচ্ছা, ওয়েভের প্রকারভেদ। Based on the direction of propagation and oscillation, waves are two types. অর্থাৎ প্রপাগেশনের ডিরেকশনের ওপর এবং অসিলেশনের ওপর ডিপেন্ড করে ওয়েভকে দুই ভাগে ভাগ করা যায়।
প্রোপাগেশন বলতে প্রোপাগেশনের বাংলাটা হচ্ছে সঞ্চালন। সঞ্চালন মানে যেদিকে ওয়েভটা যাচ্ছে, যেদিকে ওয়েভটা চলছে বা যাচ্ছে, এগিয়ে যাচ্ছে যেখানে, সেই দিকটাকে বোঝানো হয়েছে ডিরেকশন অফ প্রোপাগেশন। প্রোপাগেশনের বাংলা হচ্ছে সঞ্চালন। তো সঞ্চালনের দিকের উপর এবং কম্পনের উপর নির্ভর করে ওয়েভকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, আর একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে বাংলা যেটা, সেটা হচ্ছে 8 তরঙ্গ, আর লংগিটিউডিনাল ওয়েভের বাংলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ট্রান্সভার্স ওয়েভ আর লংজিটিউডিনাল ওয়েভ বলতে আমরা আসলে কি বুঝি? প্রথমেই ট্রান্সভার্স ওয়েভ নিয়ে বলি। সেটা হচ্ছে অসিলেশন ইজ নর্মাল টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন। এক লাইনে একটা কথাই শেষ। তো এই লাইনে এই কথার মধ্যে অনেক অর্থ আছে। কি বোঝাতে চেয়েছে অ্যাকচুয়ালি? যদি অসিলেশনটা অর্থাৎ কম্পনটা যদি ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে লম্ব আকারে থাকে, তাহলে সেই ওয়েভটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলবো। এখানে নর্মাল বলতে লম্ব বোঝানো হয়েছে। ফিজিক্সের ভাষায় নর্মাল কথাটা লম্ব ক্ষেত্রে, বা আমরা যেমন পারপেন্ডিকুলার বলতে লম্ব বুঝাই, কিন্তু ফিজিক্সের ভাষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি নর্মাল দিয়ে লম্বটাকে বোঝানো হয়। তো অসিলেশনটা হচ্ছে ডিরেকশন অফ প্রোপাগেশনের সাথে লম্বভাবে থাকবে। কিভাবে থাকবে? তো এটা একটা ট্রান্সভার্স ওয়েভের উদাহরণ। ট্রান্সভার্স ওয়েভের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি আমরা একটা দড়িকে এক হাতে ধরি, একটা দড়িকে আমরা এক হাতে ধরি, বা দড়ি বা সুতা যে কোনো কিছুকে এক হাতে ধরে যদি আমি একটুখানি উপরে নিচে আন্দোলিত করি, তাহলে কি হবে? একটা ঢেউ আকারে সৃষ্টি হবে। আন্দোলন করে একটা ঢেউ আকারে সৃষ্টি হবে, সেটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভের উদাহরণ হিসেবে বলতে পারি। এখন এটা তো আমরা বুঝলাম এটা ট্রান্সভার্স ওয়েভের উদাহরণ। কিভাবে সেটা ট্রান্সভার্স ওয়েভ হলো সেটা আমরা বলি। সেটা হচ্ছে আমরা যখন এটাকে উপরে নিচে অসিলেট করাচ্ছিলাম, কম্পন করাচ্ছিলাম, তখন আমাদের কম্পনটা হচ্ছিল কি উপরে নিচ বরাবর। আমরা কিন্তু হাতটাকে উপরে নিচ বরাবর ওঠানামা করাচ্ছিলাম। করানোর ফলে একটা ওয়েভ ক্রিয়েট হচ্ছিল, এবং ওয়েভটা যে ক্রিয়েট হচ্ছিল, দড়ি ধরে যদি একটু উপরে নিচে ওঠানামা করান কোনো কিছুকে, তখন দেখবেন একটা দড়ি ধরে যদি ওঠানামা করানো হয়, তাহলে একটা ওয়েভ ক্রিয়েট হবে, এবং সেই ওয়েভটা কি করবে? সামনের দিকে এগিয়ে যাবে। সেই ওয়েভটা আপনি যেখান থেকে স্টার্ট করছেন, স্টার্টিং পয়েন্ট থেকে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমি ওঠানামা করাচ্ছি উপরের দিক বরাবর, আমি অসিলেশন করাচ্ছি কি উপরের দিক বরাবর, এবং ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে অসিলেশনের দিক হবে উপরে নিচ বরাবর, এবং প্রোপাগেশন হবে, ওয়েভটা যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে প্রোপাগেশনের দিকটা হবে কি এদিক বরাবর। একটু যদি আমরা ছবি আঁকি, তাহলে অসিলেশন হচ্ছে উপরে নিচ বরাবর, আর ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অসিলেশন হচ্ছে উপরে নিচ বরাবর, এবং ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে অসিলেশনের সাথে এই যে প্রোপাগেশনের দিক, যেহেতু ওয়েভটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রোপাগেশনের দিক। প্রোপাগেশনের দিকের সাথে অসিলেশনের মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ, বা বলা যেতে পারে অসিলেশনের সাথে প্রোপাগেশনের দিকটা হচ্ছে লম্বভাবে আছে। 90 ডিগ্রি মানেই তো লম্ব আকারে আছে সেখানে। তাহলে অসিলেশন ইজ নর্মাল টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন যদি হয়, তাহলে সে ধরনের ওয়েভটাকে বলা হবে ট্রান্সভার্স ওয়েভ। অসিলেশন উপরে নিচ বরাবর এবং প্রোপাগেশন সামনের দিকে যদি হয়, তাহলে সেই ওয়েভটাকে বলা হবে ট্রান্সভার্স ওয়েভ, বা আত তরঙ্গ অথবা অনুপ্রস্থ তরঙ্গ। এর পরেরটা হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভ। লংজিটিউডিনাল ওয়েভে কি হচ্ছে? লংজিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল হিসেবে ধরা যেতে পারে, যদি আমরা একটা ফিক্সড স্থান থেকে একটা স্প্রিং নিই, এবং স্প্রিংটাকে কি করি? হাত দিয়ে একবার সংকুচিত করি, একবার প্রসারিত করি, একবার কম্প্রেস করি, একবার আবার প্রসারিত করি, বা রেয়ারিফ্র্যাকশন ক্রিয়েট করি, তাহলে সেখানে হচ্ছে লংজিটিউডিনাল ওয়েভ ক্রিয়েট হয়। তো লংজিটিউডিনাল ওয়েভের সংজ্ঞাটা আমরা একটু দেখি, যে অসিলেশন ইজ প্যারালাল or anti-parallel to the direction of propagation. প্যারালাল অথবা অ্যান্টি প্যারালাল হতে পারে। কিভাবে হতে পারে? যে অসিলেশনটা হবে কি ডিরেকশন অফ প্রপাগেশনের সাথে প্যারালাল আকারে হবে। কিভাবে দেখি আমরা সংকুচিত এবং প্রসারিত করছি। তো সংকুচিত আর প্রসারিত করলে মানে কি? এদিকে একবার দিচ্ছি সংকোচন, আবার এদিকে দিচ্ছি প্রসারণ করছি। তার মানে অসিলেশনটা হচ্ছে এদিক এবং এদিক বরাবর।
একবার সামনে যাচ্ছে একবার পিছনের দিকে যাচ্ছে, এদিক আর এদিক বরাবর হচ্ছে অসিলেশন হচ্ছে। আর প্রপাগেশন হচ্ছে এটা কোথায়? ওয়েভের প্রপাগেশনটা হচ্ছে এদিক আর এদিক বরাবর। দ্যাট মিনস ওয়েভটা একবার সামনের দিকে যাচ্ছে একবার পেছনের দিকে যাচ্ছে। তো অসিলেশনও এদিক বরাবর হচ্ছে, প্রপাগেশনও এদিক বরাবর হচ্ছে। তাহলে দুইটাকে যদি আমরা একটু দেখি তাহলে হবে কি, অসিলেশনও এদিক বরাবর হচ্ছে, প্রপাগেশনটাও এদিকে বরাবর হচ্ছে, ওয়েভটাও এদিক বরাবর যাচ্ছে। একবার সংকুচিত হচ্ছে একবার প্রসারিত হচ্ছে। তাহলে দুইটা কি প্যারালাল আকারে আছে, মানে সমান্তরাল আকারে আছে। দুটা যদি সমান্তরাল আকারে থাকে, অসিলেশন আর প্রপাগেশনের দিক যদি সমান্তরাল আকারে থাকে তাহলে সেটাকে আমরা লংজিটিউডিনাল ওয়েভ বলবো। ছবিতে এটাই দেখানো হয়েছে যে ডিস্টারবেন্স ডিরেকশন মানে হচ্ছে আমরা একবার সংকুচিত করছি একবার প্রসারিত করছি, একবার কম্প্রেশন ক্রিয়েট করছে একবার রেয়ারফ্যাকশন ক্রিয়েট করছে, এবং এর ফলে যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে সে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, তার ডিরেকশনটা হচ্ছে সেটার সাথে প্যারালাল ভাবে আছে। আর এই ক্ষেত্রে ছিল কি, ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে ছিল সেটা পারপেন্ডিকুলার অথবা নরমাল ভাবে ছিল। তো বেসিক ডিফারেন্সটা যেটা ট্রান্সভার্স ওয়েভ আর লংজিটিউডিনাল ওয়েভের মধ্যে, যে এটা অসিলেশনের সাথে প্রপাগেশনের দিকটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, দ্যাট মিনস হচ্ছে নরমাল বা পারপেন্ডিকুলার আকারে থাকবে। আর লংজিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে অসিলেশনের সাথে ডিরেকশন অফ প্রপাগেশনটা হচ্ছে প্যারালাল আকারে থাকবে, দ্যাট মিনস দুটা সমান্তরাল ভাবে থাকবে। যেদিকে সংকোচন প্রসারণ হচ্ছে ওয়েভটাও সেদিক বরাবর এগিয়ে যাচ্ছে। আবার যদি প্রসারিত করি, ডিরেকশনটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। এখানে অ্যান্টি প্যারালাল কথাটা বলা হয়েছে, আমি সংকুচিত করতে পারি মানে এদিক বরাবরও দিতে পারি অথবা প্রসারিত করে এদিক বরাবরও দিতে পারি। তাহলে যদি সংকোচন হয় তাহলে এদিকে যাচ্ছে, প্রসারণ করলে আবার এদিকে যাচ্ছে, কিন্তু দুইটার ক্ষেত্রেই ওয়েভটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওয়েভটা একটা আন্দোলন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরীক্ষাটা আপনারা চাইলে বাসায় করতে পারেন, বাসায় করলে আরো খুব প্র্যাকটিক্যাল ভাবেও বোঝা হবে এবং খুব স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। Another type of classification of wave, ওয়েভকে আরো দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ আর একটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে আসলে কি বোঝায়, সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ দ্য ওয়েভ দ্যাট রিকোয়ার্স মিডিয়াম টু প্রপাগেট, অর্থাৎ যে ওয়েভটা সঞ্চালনের জন্য আপনার কোনো মিডিয়ামের প্রয়োজন হবে। মিডিয়াম মানে হচ্ছে আমাদের চারপাশে যে মিডিয়াম, বাতাস বলতে পারেন, পানি পার্টিকেল যেগুলো বলতে পারেন সেগুলো, মানে একটা মিডিয়ামের দরকার হবে, সেই ধরনের ওয়েভকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ। যেমন সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ কি করে, একটা স্পিকার থেকে যখন সাউন্ডটা বের হয় সেখানে কি থাকে, আমাদের চারপাশে তো বাতাসের যে মলিকুল, এয়ার মলিকুল গুলো আছেই। তো স্পিকার থেকে যখন সাউন্ড বের হয় মানে কি, স্পিকার থেকে এক ধরনের ভাইব্রেশন বের হচ্ছে। এই ভাইব্রেশনটা মলিকুলকে কি করে, ধাক্কা দেয়। সেই মলিকুলকে আবার তার পাশে মলিকুলকে ধাক্কা দেয়, এভাবে করে এক মলিকুল থেকে এক মলিকুলে ধাক্কাটা বা শক্তিটা ট্রান্সফার হয়ে যায়। তো যদি আপনারা একটা স্পিকার নেন এবং সেই স্পিকারটা এমন একটা জায়গায় বাজানো হয় যেখানে কোনো এয়ার মলিকুল নেই বা এয়ার নেই, বাতাস নেই, বায়ুশূন্য একটা জায়গায় যদি বাজানো হয় তাহলে সেই স্পিকার থেকে উৎপন্ন শব্দ আমরা শুনতে পারবো না। তার মানে হচ্ছে শব্দ চলার জন্য বা শব্দ সঞ্চালনের জন্য হচ্ছে অবশ্যই একটা মিডিয়ামের প্রয়োজন আছে। তাহলে আমরা মেকানিক্যাল ওয়েভের এক্সাম্পল হিসাবে সাউন্ড ওয়েভ বলতে পারি। তাহলে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য অবশ্যই একটা মিডিয়ামের প্রয়োজন হবে। এরপরে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্য ওয়েভ দ্যাট ডাজন্ট রিকোয়ার মিডিয়াম টু প্রপাগেট, অর্থাৎ যে ওয়েভটা সঞ্চালনের জন্য কোনো ধরনের মিডিয়ামের প্রয়োজন হয় না বা কোনো ধরনের মিডিয়ামের দরকার নেই, সেই ওয়েভটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ হিসাবে প্রথমে আমাদের মাথায় যেটা আসবে সেটা হচ্ছে লাইট ওয়েভ। লাইট ওয়েভকে আমরা জানি কি, সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসে এবং সূর্য থেকে পৃথিবীর মধ্যে যে গ্যাপটা রয়েছে বা স্পেস মহাশূন্য যেটা রয়েছে সেখানে কোনো ধরনের বাতাস নেই। কোনো বাতাস নেই মানে হচ্ছে কোনো মিডিয়াম সেখানে নেই। তাহলে সূর্য থেকে আলো পৃথিবীতে আসছে কিভাবে? কোনো মিডিয়াম ছাড়াই আসছে, কোনো বাতাস ছাড়াই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছে যাচ্ছে। শুধু মিডিয়াম বলতে যে শুধু বাতাস তা না, আর বিভিন্ন ধরনের মিডিয়ামের কথাও হতে পারে। যে কোনো মিডিয়ামই, কোনো ধরনের মিডিয়ামে দরকার হচ্ছে না সূর্য থেকে আলো পৃথিবীতে আসার জন্য। তাহলে সূর্যের আলো বা কে আমরা বলতে পারি, সূর্যের আলোকে আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে লাইট এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এক্স রে সঞ্চালনের জন্য কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন হয় না, এক্স রে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ।
এখন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এই ইলেকট্রোম্যাগনেটিক নামকরণ করাটার কারণ কি? ইলেকট্রোম্যাগনেটিক বলতে এখানে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক এই দুটো শব্দের একত্রীকরণ করা হয়েছে। এই ওয়েভটা হচ্ছে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয়। ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয় বলে এই ওয়েভটার নামকরণ করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটাকে আমরা সংক্ষেপে ইএম ওয়েভও বলতে পারি। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে আরেকটু বিস্তারিত যখন আমরা জানবো, সেটা হচ্ছে আমরা হায়ার লেভেলে গেলে ইলেকট্রোম্যাগনেটিক সম্বন্ধে আরেকটু বিস্তারিত করবো। আপাতত এখন আপনাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্বন্ধে বিস্তারিত না জানলে হবে, এতটুকু জানলেই হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। আচ্ছা, এছাড়াও আরেক ধরনের ওয়েভ আছে, এ থার্ড কাইন্ড অফ ওয়েভ, যেটা হচ্ছে ডি ব্রগলি, বিজ্ঞানী ডি ব্রগলি আবিষ্কার করেছেন, এজন্য তাকে তার নাম অনুসারে এই ওয়েভটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভ অথবা ম্যাটার ওয়েভ। According to de Broglie, any moving body has an associated wave known as de Broglie wave. অর্থাৎ যে কোনো গতিশীল বস্তু তার সাথে এক ধরনের ওয়েভ সঞ্চালন করে, যে কোনো গতিশীল বস্তুর সাথে এক ধরনের ওয়েভ সঞ্চালিত হয়, সেই ওয়েভটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভ, এবং এটাকে ম্যাটার ওয়েভও বলা হয়। ম্যাটার ওয়েভ মানে হচ্ছে যে কোনো ম্যাটার থেকে বের হয় দেখে সেটাকে ম্যাটার ওয়েভ বলা হয়। আচ্ছা, আমরা জানি কি প্রত্যেকটা পদার্থ হচ্ছে পরমাণু দিয়ে গঠিত হয়, পরমাণু মানে অ্যাটম দিয়ে গঠিত হয়। তো পরমাণু ক্ষুদ্রতম মৌলিক কণিকা হিসেবে আমরা জানি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। তো ইলেকট্রন প্রত্যেকটা পদার্থই যদি পরমাণু দিয়ে গঠিত হয় এবং পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন পেয়ে থাকি। তো প্রথমে ধারণা করা হতো ইলেকট্রনের হচ্ছে শুধুমাত্র কণার ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ ইলেকট্রন হচ্ছে এক ধরনের পার্টিকেল নেচার শো করে। কিন্তু পরবর্তীতে 1924 সালে ডি ব্রগলি, বিজ্ঞানী ডি ব্রগলি প্রস্তাব করেন যে ইলেকট্রনের কণা ধর্মের সাথে সাথে তরঙ্গ ধর্ম আছে, অর্থাৎ ইলেকট্রন পার্টিকেল নেচারও শো করে, আবার ইলেকট্রন ওয়েভ নেচারও শো করে। তাহলে হয়ে গেল কি ইলেকট্রন একটা এখন ওয়েভ নেচার শো করছে, তাহলে যদি প্রত্যেকটা পদার্থ বা ম্যাটার হচ্ছে আপনার তরঙ্গ দিয়ে তৈরি হয়, প্রত্যেকটা পদার্থ বা ম্যাটার যদি ইলেকট্রন দিয়ে গঠিত হয়, তাহলে ইলেকট্রন যদি ওয়েভ নেচার শো করে, তাহলে প্রত্যেকটা পদার্থ থেকেই এক ধরনের তরঙ্গ নিঃসৃত হয় বা এক ধরনের তরঙ্গ প্রত্যেকটা পদার্থের সাথেই থাকে। তো যে কোনো গতিশীল বস্তু তার সাথে যে তরঙ্গ অ্যাসোসিয়েট করে, মানে তার সাথে যে তরঙ্গ সঞ্চালিত হয়, সেই তরঙ্গটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভ অথবা ম্যাটার ওয়েভ। ম্যাটার থেকে বের হচ্ছে বলে সেটাকে ম্যাটার ওয়েভ বলা হয়। তো সে তরঙ্গ, যেহেতু তরঙ্গ আছে, তাহলে তরঙ্গের সাথে হচ্ছে তরঙ্গের ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv। এখানে h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 6.63 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। m হচ্ছে ম্যাটার বা বডি যে মাসটা সেটা, আর v হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। ডি ব্রগলি ম্যাটার ওয়েভ নিয়ে আপনাদের হাই লেভেলে আরো বিস্তারিত আলোচনা করা হবে। আপাতত এখানে এতটুকুই জানলেই যথেষ্ট যে একটা গতিশীল বস্তু যে ধরনের ওয়েভ অ্যাসোসিয়েট করে সেটাকে ম্যাটার ওয়েভ বলা হয়। এতটুকু জানলেই আপনাদের জন্য এখন যথেষ্ট। এরপরে টপিকসটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশনস অফ ওয়েভ। একটা ওয়েভ, এটা আমরা ওয়েভ আমরা জানি, কিন্তু এই ওয়েভের মধ্যে বিভিন্ন কিছু আছে যেটাকে আমাদের জানতে হবে। আমাদের পুরো কোর্সটা পড়ার জন্য এই ওয়েভের বিভিন্ন পয়েন্টের ব্যাখ্যাটা আমাদের জানতে হবে। প্রথম হচ্ছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ বলতে কি বোঝায়? ওয়েভলেন্থের বাংলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি জানি? দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই এ ওয়েভ ইন এ কমপ্লিট সাইকেল, মানে একটা সম্পূর্ণ বা একটা পূর্ণ ঘূর্ণন বা পূর্ণ দোলন সম্পূর্ণ করার সময় ওয়েভটা যে দূরত্ব অতিক্রম করে সেটাকে ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় বা ওয়েভলেন্থ বলা হয়। তো ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে আমরা দেখি, এই ছবিটি আপনাদের লেকচার শিটে দেওয়া আছে। তো এটা একটা ট্রান্সভার্স ওয়েভ, এটা একটা লংজিটিউডিনাল ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ যেভাবে পাস হয়, ট্রান্সভার্স ওয়েভের যদি এখান থেকে ওয়েভটা যাত্রা শুরু করে, এই যে মাঝখানে যে লাইনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, মানে ওয়েভটা স্থির অবস্থানে এখানে ছিল, কিন্তু ওয়েভের পার্টিকেল গুলা শক্তি পাওয়ার পর সেটা উপরে উঠে যায় আবার নিচে নেমে যায়। তো এই ওয়েভটা এখান থেকে যাত্রা শুরু করে একবার উপরে উঠে আবার নিচে নেমে যদি আবার এই পজিশনে আসে, দ্যাট মিনস এখানে তার একটা পূর্ণ
দোলন সম্পন্ন হয়েছে। অথবা আপনারা এভাবে চিন্তা করতে পারেন, এই যে এই নিচের পোর্শনটাকে যদি আমি এখানে এনে লাগিয়ে দিই তাহলে কি হবে, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বৃত্ত ফিল আপ হচ্ছে। দ্যাট মিনস সে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ঘুরে এসে এখানে আসলো, মানে একটা পূর্ণ সার্কেল কমপ্লিট করলো। তাহলে এখানে একটা পূর্ণ সার্কেল গেল। এই যে এই পোর্শনটা যদি মুছে দিই তার মানে হচ্ছে এখানেও একটা পূর্ণ সার্কেল সে অ্যাকচুয়ালি কমপ্লিট করে। এখান থেকে শুরু করে সে আবার এখানে আসা মানে হচ্ছে একটা পূর্ণ সার্কেল আমরা দেখতে পেলাম। তো এই পূর্ণ সার্কেল কমপ্লিট করতে ওয়েভটা আসলে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকুই হচ্ছে তার ওয়েভলেন্থ। আবার এখানেও দেখা যাচ্ছে যে এখান থেকে শুরু করে এতটুকুই হচ্ছে তার একটা ওয়েভলেন্থ, এখান থেকে শুরু করে এতটুকুই হচ্ছে তার ওয়েভলেন্থ। দ্যাট মিনস একটা পূর্ণ সার্কেল সম্পূর্ণ করতে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে ওয়েভের ওয়েভলেন্থ। টাইম পিরিয়ড, আচ্ছা ওয়েভলেন্থকে এখানে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, এটা আপনারা লিখে নেন যে ওয়েভলেন্থকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। একটু আগে আমরা ডি ব্রগলি ওয়েভের সময় দেখলাম যে ওয়েভলেন্থকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা কি? টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট এ ফুল সার্কেল অর টাইম রিকোয়ার্ড টু হ্যাভ এ ফেজ ডিফারেন্স অফ 2 পাই। আচ্ছা, টাইম পিরিয়ড নিয়ে আমি একদম প্রথম ব্যাখ্যা দিয়ে এসেছিলাম, লেকচারের শুরুতেই আমি টাইম পিরিয়ড নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম যে একটা পূর্ণ দোলন বা একটা পূর্ণ সার্কেল কমপ্লিট করতে তার যে সময়টা লাগে সেটাই হচ্ছে তার টাইম পিরিয়ড। এবং ওয়েভের ক্ষেত্রে যখন একটা পূর্ণ সার্কেল কমপ্লিট করে, আমরা জানি কি একটা পূর্ণ সার্কেল মানে কি, এখান থেকে শুরু করে সে আবার উপরে উঠে আবার যখন নিচে নামে, এই পূর্ণ সার্কেলটা কি 2 পাই না? পূর্ণ সার্কেল মানে হচ্ছে 2 পাই অথবা 360 ডিগ্রি। তাহলে এই 2 পাই বা 360 ডিগ্রি কমপ্লিট করলে সে একটা পূর্ণ সার্কেল বা ফুল সার্কেল কমপ্লিট করবে। এই ফুল সার্কেলটা কমপ্লিট করতে তার যে সময়টা লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে এই চিত্রের ক্ষেত্রে ফুল সার্কেল কি, এখান থেকে শুরু করে আবার এখানে আসলে তার একটা ফুল সার্কেল কমপ্লিট হয়, আবার এখান থেকে শুরু করে এখানে আসলে তার একটা ফুল সার্কেল কমপ্লিট হয়। তাহলে এই যে একটা ফুল সার্কেল কমপ্লিট করতে তার যে সময়টা লাগবে সেটা হচ্ছে তার টাইম পিরিয়ড, এবং টাইম পিরিয়ডকে টি দিয়ে প্রকাশ করা হয়। টাইম পিরিয়ডকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে, স্মল লেটার এফ দিয়ে প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে একটা ফুল সার্কেল কমপ্লিট করতে তার যে সময়টা লাগে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি। কিন্তু 1 সেকেন্ডে সে যতগুলো ফুল সার্কেল কমপ্লিট করে সেটাকে তার ফ্রিকোয়েন্সি বলা হয়। অর্থাৎ 1 সেকেন্ড সময়ে সে যতগুলা ফুল সার্কেল কমপ্লিট করবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে দেখা যাচ্ছে যে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি ঠিক বিপরীত কথাই আমি বলছি। টাইম পিরিয়ডে বলছি যে একটা পূর্ণ সার্কেল কমপ্লিট করতে তার যে সময় লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। আবার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যে বললাম যে 1 সেকেন্ডে সে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড এটা হচ্ছে পরস্পর বিপরীত বলা যেতে পারে। তাহলে আমরা f সমান 1/t লিখতে পারি। f সমান 1/t আমরা লিখতে পারি। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাথের জন্য খুবই লাগবে, তো এটা মনে রাখবেন বা একটু বোল্ড করে রাখেন। আমরা f সমান 1/t লিখতে পারি যে 1 সেকেন্ডে যতগুলো সে পূর্ণ কম্পন সম্পন্ন করবে। 1 সেকেন্ডে সে 100 বার কাঁপতে পারে, 100 বার সে ভাইব্রেট করতে পারে। তো 1 সেকেন্ডে 100 বার ভাইব্রেট করলে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 হার্জ। ফ্রিকোয়েন্সি একক হচ্ছে হার্জ, এটাও আপনারা লিখে রাখতে পারেন। ফ্রিকোয়েন্সি একক হচ্ছে হার্জ, এটাকে h আর স্মল লেটার z দিয়ে প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্সি একক হচ্ছে হার্জ অথবা পার সেকেন্ড, হার্জকে পার সেকেন্ড তো বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডে বাংলা হচ্ছে বিস্তার। অ্যামপ্লিটিউডে বাংলা হচ্ছে বিস্তার। বিস্তার বলতে কি বোঝানো হচ্ছে? ম্যাক্সিমাম ডিসটেন্স অ্যান্ড অসিলেটিং পার্টিকেল মুভস ইন এ ডিরেকশন ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন। মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সে সর্বোচ্চ যে কোনো দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করে, সর্বোচ্চ যে দিকে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে। আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশন, মানে এখানে সে স্থির অবস্থানে থাকে। এই পজিশন থেকে সে যে কোনো দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে, সর্বোচ্চ দূরত্ব কি এটা নাকি সর্বোচ্চ দূরত্ব এটা? অবশ্যই আমাদের চোখের আন্দাজেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে তার সর্বোচ্চ দূরত্ব, সে এতটুকু বেশি
হাইটে সে এখানে সবচেয়ে বেশি উঠেছে, নিচের ক্ষেত্রে সে এতটুকু সবচেয়ে বেশি উঠেছে। এখানে কি, এখানে হাইট অবশ্যই কম, এখানে হাইট সবচেয়ে বেশি, তাহলে এই যে হাইটটা এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। সবচেয়ে বেশি দূরত্ব সে যেখানে অতিক্রম করে সেটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা বিস্তার। সবচেয়ে বেশি অ্যামপ্লিটিউড বলতেই আমরা সবচেয়ে বেশি হাইটটাকে ধরে নিব। maximum distance an oscillating particle moves in a direction from its equilibrium position. অবশ্যই সে স্থির অবস্থান থেকে, ইকুইলিব্রিয়াম পজিশন মানে স্থির ছিল ওয়েভটা এখান থেকে সে সবচেয়ে বেশি দূরত্ব এখানে অতিক্রম করেছে, অথবা সে সবচেয়ে বেশি দূরত্ব এখানে অতিক্রম করেছে, এটাকে বলা যেতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে ওয়েভের যে এই অংশটা, দ্যাট মিনস খাড়া উপরের দিকে অংশটা, এটাকে তরঙ্গ চূড়া বলে এবং ইংলিশে এটাকে ক্রেস্ট বলে, এবং সবচেয়ে নিচে যে পয়েন্টটা মানে সবচেয়ে নিম্ন দিকে যে পয়েন্টটা সেটা হচ্ছে তরঙ্গপাত বা এটাকে ট্রফ বলে। এটা আপনারা পড়েছেন, 9 10ও পড়েছেন যে তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত, তো এটাকে ক্রেস্ট এবং এটাকে ট্রফ বলে। আচ্ছা, এরপরে হচ্ছে ফেজ। ফেজ হচ্ছে দশা। ফেজ বলতে আমরা প্রথমেই বলি যে ফেজ বলতে আমরা অনেক সময় বলে থাকি না যে আমরা একটু খারাপ ফেজে দিয়ে যাচ্ছি বা সে খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তার অবস্থাটা একটু খারাপ। ফেজ বলতে আমরা আসলে অবস্থাটা বুঝাই, কোনো মানুষের একটা খারাপ ফেজে দিয়ে যাচ্ছে বলতে আমরা বুঝাই যে সেই মানুষটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওয়েভের ক্ষেত্রে ফেজ কথাটাও অনেকটা এরকম, মানে অবস্থা বোঝাচ্ছে, কোনো একটা পজিশনের অবস্থা বোঝাচ্ছে। Phase is the position of a particle in time on a wave. মানে একটা ফিক্সড টাইমে, একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা ওয়েভের যে কোনো পার্টিকেলের হচ্ছে পজিশনটাকে বোঝানো হচ্ছে। সেই পার্টিকেলটার গতি কেমন হবে, সে পার্টিকেলটার বেগ কেমন হবে, ত্বরণ কেমন হবে, মানে সবকিছু একটা পার্টিকেলে, ধরা যাক এই একটা পার্টিকেলে এই ফিক্সড একটা সময়ে তার অবস্থাটা কেমন হবে, একটা ফিক্সড, অবশ্যই সময়টাকে একটা ফিক্সড করে নিতে হবে, একটা ফিক্সড সময়ে ওয়েভের মধ্যে যে কোনো একটা পার্টিকেল কি অবস্থায় আছে সেটা হচ্ছে তার দশা। তাহলে ফেজ বলতে আমরা আসলে একটা পার্টিকেল, একটা ওয়েভের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে একটা পার্টিকেলের অবস্থাটা বুঝে থাকি। তো এই ব্যাখ্যাগুলো আমি যে দিলাম এগুলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের জন্য দিয়েছি, এবং লংজিটিউডাল ওয়েভের ক্ষেত্রেও ব্যাখ্যাগুলো পুরোপুরি সেম। ট্রান্সভার্স ওয়েভটা সঞ্চালন হয় কিভাবে, ক্রেস্ট আর ট্রফ নিয়ে, অর্থাৎ তরঙ্গ চূড়া আর তরঙ্গ পাদ নিয়ে ট্রান্সভার্স ওয়েভটা হচ্ছে সামনের দিকে অগ্রসর হয়। আর লংজিটিউডাল ওয়েভ অথবা অনুদৈর্ঘ্য তরঙ্গটা এটা সামনের দিকে অগ্রসর হয় হচ্ছে কম্প্রেশন অ্যান্ড রেয়ারফ্যাকশন নিয়ে। কম্প্রেশন কথাটার অর্থ হচ্ছে সংকোচন, আর রেয়ারফ্যাকশন কথাটার অর্থ হচ্ছে প্রসারণ। কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন নিয়ে লংজিটিউডাল ওয়েভ সামনের দিকে অগ্রসর হয়। আচ্ছা, ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে যেভাবে আমরা বলেছি, তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি, একটা ক্রেস্ট একটা ট্রফ এই দুটো মিলে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। একইভাবে লংজিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো একটা কম্প্রেশন আর একটা রেয়ারিফ্লেকশন মিলে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। একটা কম্প্রেশন আর একটা রেয়ারিফ্লেকশন মিলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয় বা ওয়েভলেন্থ তৈরি হয়। ফ্রিকোয়েন্সি বলতে হচ্ছে কি, এক সেকেন্ডে সে যতগুলো সার্কেল কমপ্লিট করবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। লংজিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রেও সে যতগুলো এক সেকেন্ডের মধ্যে সার্কেল কমপ্লিট করছে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। সার্কেল কমপ্লিট কখন হবে, সে একটা কম্প্রেশন শুরু করে আবার রেয়ারিফ্লেকশন পর্যন্ত দ্যাট মিনস আরেকটা কম্প্রেশন আগ পর্যন্ত, এতটুকু হচ্ছে তার একটা ফুল সার্কেল। তো এই এক সেকেন্ডের মধ্যে সে যতগুলো এরকম কম্প্রেশন আর রেয়ারিফ্লেকশন ক্রিয়েট করবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। আর টাইম পিরিয়ড হচ্ছে কি, একটা ফুল সার্কেল, অর্থাৎ একটা কম্প্রেশন আর একটা রেয়ারফ্লেকশন মিলে যে একটা ফুল সার্কেল হয় সেটা শেষ করতে তার যে সময়টা লাগে সেটা হচ্ছে তার টাইম পিরিয়ড। তাহলে দেখা যাচ্ছে যে লংজিটিউডাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভ উভয়ের জন্যই এই যে ডেফিনেশন গুলো আছে সেগুলো কোয়াইট সিমিলার, শুধু এটার জন্য ক্রেস্ট এন্ড ট্রফ আর এটার জন্য হচ্ছে কম্প্রেশন আর রেয়ারিফ্লেকশন নিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। আচ্ছা, এই পরের স্লাইডে আমরা যাই। তো আজকে আমরা আসলে কি কি শিখতে পারলাম, আজকে আমরা দেখলাম পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন কি, অসিলেশন, কম্পন আসলে কি বোঝায়, ব্যাক এন্ড ফোর্থ মোশনকে কম্পন বলে। তারপর হচ্ছে ডেফিনেশন অফ ওয়েভ, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট পুরো কোর্সের জন্য, যে ওয়েভটা আসলে কি, কিভাবে তৈরি হয়। ওয়েভ মানে হচ্ছে ট্রান্সফার অফ এনার্জি, শুধু ট্রান্সফার অফ এনার্জি বললে ভুল হবে, পুরো ব্যাখ্যাটা দিতে হবে। দেন টাইপস অফ ওয়েভ, ওয়েভ কত প্রকার, ওয়েভ হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় হচ্ছে প্রপাগেশনের দিকের উপর
আবার দুই ভাগে ভাগ করা যায় হচ্ছে মিডিয়াম আছে কি না নেই তার উপর। এছাড়াও আরেক ধরনের প্রকারভেদ আমরা দেখলাম। তো বিভিন্ন ধরনের আমরা ওয়েভের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এরপরে হচ্ছে ওয়েভেরই বিভিন্ন ডেফিনেশন, কিছু ইম্পর্টেন্ট নামকরণ বা ওয়েভের কোনটাকে কি বলা হয় এবং ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, এইসব গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আমরা জানলাম আজকে। আপনাদের যদি পুরো লেকচারে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই করবেন, আমি সেই কোশ্চেনের সলভ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর এটার উপরে নেক্সট উইকে যে ক্লাসটা হবে সেখানে আমরা একটা জুম মিটিংয়ে এটার উপরে একটা রিভিউ ক্লাস নিব। কোনো কোশ্চেন থাকলে আমি সেদিন সলভ করে দেব। তো এর পরের উইকে যে টপিকসটার উপর আমি ক্লাস নিব সেটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন। সিম্পল হারমোনিক অসিলেশন খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস, পুরা কোর্সের ভিত্তি বলা যেতে পারে। তো এটার উপর আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।